গাঁয়ের পাঠশালার মাস্টার হার্মড সম্পর্কেও দুটো কথা বলে রাখা ভালো। পাঠশালার মাস্টার হলেও গাঁয়ের সবাই তাকে ম্যাজিস্টার হার্মড বলেই ডাকে। দশাশয় চেহারা, ইয়া মোটা শরীর, চোখে চশমা, মাথায় চুল তেমন নেই বললেই চলে। দাড়ি গোঁফিন। হার্মডের বয়স ৪৫। মুখে তার সব সময়ই পাইপ। অদ্ভুত এক মুদ্রাদোষ আছে হার্মডের। কথায় কথায় থির থির করে বাম গালের মাংসপেশি কাঁপানো। কোনো না কোনো কাজ ছাড়া দেখা যায় না তাকে। ইস্পাতের কলম দিয়ে লিখলে হাতের লেখা তার মতে খারাপ হয়ে যায় বলে নিজেই কাঠ কেটে কলম বানান ছাত্রছাত্রীদের জন্যে। অসম্ভব ধৈর্য ভদ্রলোকের। ছুরি দিয়ে অত্যন্ত যত্ন নিয়ে কলমের মুখ চোখা করেন, ঠিক মাছ দিয়ে চিরে দেন নিবটা। আরেকজনের কথা বলতে হয়। তিনি হলেন গাঁয়ের ডাক্তার, ডক্টর পাটাক নামে পরিচিত। বেঁটে আর মোটা মানুষ যে এত কথা বলতে পারে তা ডক্টর পাটাককে না দেখলে বিশ্বাস করা যাবে না। মুখে কথার খই ফুটিয়ে গায়ের লোকের ওপর সারাক্ষণ দাপট চালান তিনি। ওষুধ যতটা না দেন তার চেয়ে মানুষকে বেশি দেন জ্ঞান। তাঁর দেয়া ওষুধে কাজ কতটা হয় তা নিয়ে অতটা মাথা ঘামায় না বার্স্ট গ্রামের মানুষ। স্বাস্থ্যকর জায়গা হিসেবে অসুখ বিসুখ খুব একটা নেই বললেই চলে। সামান্য যা কিছু হয় তা এমনিতেই ভালো হয়ে যায়। ডক্টর পাটাকের ওষুধ সেখানে নিমিত্ত মাত্র। অসুখ হয়ে মারা গেছে এমন ঘটনা এ গ্রামে ঘটেনি। বৃদ্ধ হলে মানুষ মারা যাবে সে ভিন্ন কথা, আর তাই কোনো জটিলতায় পড়তে হয় না এই হাতুড়ে ডাক্তার পাটাককে। ডাক্তারি তো আর তিনি পড়েননি, এমনকি কোনো ওষুধের দোকানে কাজও করেননি। তবু গাঁয়ের সম্মানীয় ব্যক্তি তিনি, ডাক্তার। ডাক্তারি বিদ্যে না থাকলেও অত্যন্ত চালাক আর সজাগ মানুষ ডক্টর পাটাক। সদাই চোখ কান খাড়া রাখেন তিনি। বাকপটুতা এবং ঘটনা উপস্থাপনার নিপুণতার কারণেই সাধারণ লোক ডক্টর পাটাকের কথা শুনতে খুব পছন্দ করে। এই তুখোড় গলাবাজ ডক্টর পাটাক প্রচলিত ভূত প্রেতের গল্প কথাকে নিছক কুসংস্কার বলেই মনে করেন। গাঁয়ের লোক এসব মনে প্রাণে বিশ্বাস করলেও তিনি এসব একদম পাত্তা দেন না। তিনি নাকি দারুণ সাহসী, নিজের সাহসের বড়াই করতেও ছাড়েন না। বলেন, ওই প্রাসাদগড়ে ভূত আছে, ধ্যাত যত সব বাজে কথা। রাতে সব দত্তিদানরা হইচই করে, ঘণ্টা বাজায়। ওই কেল্লার ছায়া মাড়ালে কেউ ফিরে আসে না, যত সব গাঁজা। ডক্টর পাটাকের কথা বলার ধরন দেখলে মনে হয় কেউ চ্যালেঞ্জ করলেই চলে যেতে পারেন ভূতের কেল্লায় হাওয়া খেতে। চ্যালেঞ্জ করলে কি হতো তা বলা যায় না, তবে আজও কেউ তা করেনি। পাটাককেও মুখ হতে হয়নি। নতুন কোনো কথা গায়ে ছড়াতে বেশি সময় লাগে না। ধোঁয়া উঠছে কার্পেথিয়ান দুর্গে,
এই কথাটা ছড়াতে মোটেই সময় লাগলো না, কারণ কার্পেথিয়ান দুর্গ সম্পর্কে যখন গ্রামবাসীদের মনে একটা অজানা আশঙ্কা রয়েছে, তখন দুর্গে আগুন জ্বলার খবরটা গায়ে রীতিমতো সাড়া জাগিয়ে তুলল। গ্রামবাসীরা অনেকেই এসে তখন ভিড় জমাতে লাগলো মালভূমির ছাদে। মাস্টার কোলোজ আর অপেক্ষা করলেন না। টেলিস্কোপটা হাতে নিয়ে বাড়ি চলে গেলেন তিনি। চলে গেল নিক ও মিরিওটা। গ্রামবাসীরা তখন ঘিরে ধরেছে ফ্রিককে। গ্রামে যে কঘর জিপসি ছিল তাদেরও কেউ কেউ উপস্থিত সেখানে। সবারই একই প্রশ্ন, এসব কি? যথেষ্ট গুরুগম্ভীরভাবে সকলকে বুঝালো ফ্রিক, কার্পেথিয়ান দুর্গের দিন শেষ হয়ে এসেছে, তাই এই ধোঁয়া উঠছে। ধ্বংস হয়ে মাটির সাথে মিশে না যাওয়া পর্যন্ত এমনই ধোঁয়া উঠতেই থাকবে। কিন্তু ওটার ভেতরে কে আছে যে আগুন জ্বালবে? একরাশ বিস্ময় নিয়ে প্রশ্ন করল এক বুড়ি। তাও জানো না? শয়তান। সে শুধু আগুন জ্বালাতেই জানে, নেভাতে জানে না। কথার ফাঁকে ফাঁকে সবাই তাকাচ্ছে গড়ের দিকে, চেষ্টা করছে গড় থেকে ওঠা ধোঁয়া দেখতে। কিন্তু তা কি আর খালি চোখে দেখা যায়? তবু ফ্রিকের বর্ণনার কল্যাণে উপস্থিত সকলেই ধোঁয়া দেখল। কুণ্ডলি পাকিয়ে ধীরে ধীরে উঠে আসছে দুর্গের ভেতর থেকে। এই ঘটনার প্রেক্ষিতে ভীষণ রকম ঘাবড়ে গেল গাঁয়ের লোকজন। নানা কুসংস্কারে বিশ্বাসী সহজ সরল লোকগুলো এমনই ভৌতিক কারবারের চাক্ষুষ প্রমাণে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল। বিরান কার্পেথিয়ান দুর্গের নানা কাহিনী এমনিতেই তাদের জন্যে ভীতিজনক। বহু বছর ধরে ওটার ত্রিসীমানাতেও যায় না কেউ, আর তারই ভেতর থেকে আজ বের হচ্ছে ধোঁয়া। সাংঘাতিক অবস্থা। বার্স্ট গ্রামের লোকজনদের অবসর সময় কাটাবার একটাই ব্যবস্থা। ক্ষেত খামার থেকে ফিরে সন্ধ্যার দিকে সবাই এসে বসে সরাইখানাতে। গাঁয়ের একমাত্র সরাইখানায় তখন আড্ডা জমে। কেউ খায়, কেউ বসে বসে স্রেফ গলাবাজি করে। সরাইখানার মালিক হচ্ছে জোনাস, ইহুদি। বয়স 60-এর মতো হলেও চমৎকার চোখ, নাক, চুল, দাড়ি আর লম্বাটে সুন্দর গড়নের জোনাসকে সব মিলিয়ে দেখতে বেশ ভালোই লাগে। গাঁয়ের লোকজনদের প্রয়োজনে টাকা ধার দেয় সে, কিন্তু এর জন্যে কোনো কিছু বন্ধক রাখার ধার ধারে না। এমনকি সুদ আদায় করতেও কোনো তাগিদ নেই তার। তবে একটা শর্ত আছে বটে, ঠিক ফেরত দেবার দিনে অবশ্যই ফেরত দিতে হবে টাকা। ট্রান্সসিলভানিয়া অঞ্চলে এমনই অনেক ইহুদি আছে যারা সরাইখানা বা মুদি দোকান খুলে বসে আছে। তবে আসল কাজটা হলো সুদের ব্যবসা। টাকা ধার দিতে তাদের কোনো আপত্তি নেই, তবে গৃহস্থকে সেরা জমিটা বন্ধক রাখতে হয়। প্রায় ক্ষেত্রেই গৃহস্থর সুদ বা আসল টাকা সময় মতো পরিশোধ করতে পারে না।
আর তা না করতে পারলেই বন্ধকি জমিটা দখল করে নেয় ইহুদিরা। আর এভাবে অনেক জমি চলে যায় ইহুদি সুদখোর মহাজনদের হাতে। জোনাস তার সরাইখানার নাম দিয়েছে কিং ম্যাথিয়াস। একতলা একটি পুরনো বাড়ি, গাঁয়ের প্রধান রাস্তার মোড়েই, মালভূমির ওপর। বাড়িটির পলেস্তরা এখানে সেখানে খসে পড়লেও জোনাস নানা বাহারের ফুল আর লতাপাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে ম্যাথিয়াসকে। কাঁচের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই প্রথম একটা হলঘর, সেখানে সুন্দর করে টেবিল আর বেঞ্চি পাতা খদ্দেরদের জন্য। টেবিলের ওপর সাজানো আছে গ্লাস, একপাশে কালো রং করা কাউন্টার, কাউন্টারের পেছনে সাইডবোর্ডে সাজানো নানা আকারের নানা রঙের বোতল, প্লেট, জগ ইত্যাদি। কাউন্টারে সহাস্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে জোনাস আপ্যায়ন করে কিং ম্যাথিয়াসে আগত অতিথিদের। কিং ম্যাথিয়াস সরাইখানার হলঘরে বসলেই প্রথমে চোখ যায় মালভূমির দিকের দুটো জানালার দিকে। পড়ন্ত বিকেলের নরম আলো ওই পথে এসে একটা ভিন্ন আমেজে ভরে তোলে ঘরটাকে। উল্টো দিকে আরো দুটো জানালা আছে, কিন্তু তার একটা লতাপাতা দিয়ে ঢাকা, অন্যটা বন্ধই থাকে। বন্ধ জানালাটা খুললেই দেখা যায় বিস্তৃত ভলকান উপত্যকা, নিচেই পাহাড়ি নদী নিয়াড। কার্পেথিয়ান দুর্গের দিক থেকে ওরগাল প্লেটো হয়ে পাথরের গায়ে আছড়ে আছড়ে নিয়াড গিয়ে মিশেছে ওয়ালচিয়ান শিল নদীতে। হলের ডান দিকে ছোট ছোট 6টি কামরা, ওগুলো পর্যটকদের জন্য। সীমান্ত ডিঙাবার আগে অনেকেই এক রাত থেকে যায় কিং ম্যাথিয়াসে। তাদের বড় আদর করে জোনাস, ভালো ভালো সব খাবার, পানীয়, এমনকি সুস্বাদু তামাকও পর্যটকদের যোগান দেয়। কিন্তু কখনো সুযোগ পেয়ে গলা কাটা দাম নেয় না সে। কিং ম্যাথিয়াসের সুনাম যাতে নষ্ট না হয় সেদিকে খুবই সজাগ নজর তার। চিলেকোঠায় থাকে জোনাস নিজে। সেদিন ছিল 29শে মে, রাত প্রায় 8:30। সরাইখানা কিং ম্যাথিয়াস জমজমাট হয়ে উঠল। কোলোজ, হারমোড, নিকডেক তো আছেই, আরও আছে গ্রামের 6 জন উঠতি লোক, আছে ফ্রিক, কারণ ঘটনার প্রেক্ষিতে তার দামও বেড়ে গেছে। শুধু নেই ডাক্তার পাটাক, কোনো এক বৃদ্ধ মরতে বসেছে। পাটাক আছেন সেই বৃদ্ধের পাশে। পরপারে রওনা করিয়ে দিয়ে তবে আসতে পারবেন সরাইখানার সান্ধ্য আসরে। সবাই কথাও বলছে, খাচ্ছেও। জোনাস টেবিলে টেবিলে যাচ্ছে, মামালিগা পুডিং দিচ্ছে, গ্লাসে ঢেলে দিচ্ছে কড়া পানীয় স্লাপস বা তালের কড়া ব্র্যান্ডি র্যাকিও। সবাই গলায় ঢালছে সমানে। আগুন বিশেষ এসব পানীয় এখানকার মানুষ খুব সহজেই গিলতে পারে গ্লাসের পর গ্লাস। জোনাস জানে বসে বসে খেলে সবাই একটু বেশিই খায়। আজ
একটু মাত্রায় বেশি নিচ্ছে সবাই। একটা নতুন পরিস্থিতি নিয়ে কথা বলতে হচ্ছে সবাইকে। সন্ধ্যা থেকে শুরু করে রাত 8:30টার কাছাকাছি এসে অন্তত একটা বিষয়ে সবাই একমত হলো যে বাইরের কেউ দুর্গ দখল করে বসে থাকার অর্থই হচ্ছে বিপদ আরও বাড়ল। ব্যাপারটা আমাদের সবাইকে গুরুত্ব সহকারে ভেবে দেখতে হবে, গুরুগম্ভীর গলায় বললেন মাস্টার কলজ। খুবই সত্যি কথা। পাইপের ধোঁয়া ছেড়ে কলজের সঙ্গে সুর মেলালেন ম্যাজিস্টার হারমড। উপস্থিত বাকি সবাইও একমত প্রকাশ করল তাদের সঙ্গে। এই কাসল মানে এর সম্পর্কে ভীতিপ্রদ এসব কথাবার্তা আমাদের সকলের জন্যে ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। গ্লাসে পানীয় ঢালতে ঢালতে বলল জোনাস। তার ওপর এখন যোগ হলো এই নতুন ঘটনা। পাইপটা বাঁ হাতে নিয়ে 1 চামচ পুডিং মুখে দিলেন হারমড। এমনিতেই বাইরের লোক গায়ে আসে না বললেই চলে। খুব চিন্তিত মনে হলো মাস্টার কলজকে। এ কথা জানলে কেউ আর আসবেই না। জোনাসও খুব চিন্তিত এই ব্যাপারে। অনেকক্ষণ থেকেই চুপ করেছিল এক ধনী চাষি। বলল, বাইরের কারো আসার তো প্রশ্নই ওঠে না। এই গাঁ থেকেই অনেকে কেটে পড়বে এবার। আঙুর ক্ষেতটার একটা ব্যবস্থা করতে পারলে আমিও কেটে পড়ব। কেউ এখন কিছু কিনতে আসবে না এ গাঁয়ে। জোনাস বুঝতে পারছে দিন খুব ভালো নয় সামনে। কার্পেথিয়ান গড়ের আতঙ্ক নিয়ে কথা হতে হতে সবার উৎকণ্ঠা আবার ভিন্ন খাতে বয়ে গেল। আসন্ন অর্থনৈতিক দুর্গতির ভাবনায় সবাই শঙ্কিত হয়ে উঠল। বার্স্ট গ্রামে বাইরের লোক না এলে প্রত্যেকেরই ক্ষতি হবে। মাস্টার কলজের খাজনা আদায় বন্ধ হয়ে যাবে। কিং ম্যাথিয়াসের 6টি ঘর খালিই পড়ে থাকবে। চাষিরা তাদের ফসল বিক্রির লোক পাবে না। কেউ জমি বেচতে চাইলেও ক্রেতা আসবে না। দিনের পর দিন যদি চলতে থাকে এই অবস্থা, তবে একদম ছারখার হয়ে যাবে বার্স্ট গ্রাম। দীর্ঘ সময় পর কথা বলল ফ্রিক। মালিক, আমি একটা কথা বলবো। কি কথা? জিজ্ঞেস করলেন কলজ। ওই প্রাসাদগড়ে গিয়ে আসল ব্যাপারটা দেখে আসা উচিত। সরাইখানার হলঘরের সবারই যেন এ কথায় দম বন্ধ হয়ে গেল। বলে কি ফ্রিক? একজন অন্যজনের দিকে তাকালো শুধু, কিন্তু কোনো কথা বলল না কেউ। কিন্তু ফ্রিককে সমর্থন জানালো জোনাস। গলা চড়িয়ে বলল, ঠিক বলেছে ফ্রিক, একদম খাঁটি কথা। কি বলেছে ভেবে দেখেছ? ও তো কার্পেথিয়ান দুর্গে সশরীরে যাবার কথা বলেছে। কোণের টেবিল থেকে কেউ একজন বলে উঠল। আমি ভেবেই বলছি, ফ্রিক বলল। আগুন না হলে ধোঁয়া হয় না, এ তো আমরা সবাই জানি। কেউ না কেউ নিশ্চয়ই আগুন জ্বেলেছে সেখানে। সুতরাং আগুন কারা জ্বালল তা দেখে আসা উচিত। সচক্ষে দেখলেই সব ঝামেলা মিটে যায়। মাস্টার কলজের গ্লাসে ব্র্যান্ডি ঢালতে ঢালতে বলল জোনাস।
মাস্টার, এ কথা তো সত্য যে ব্যারন রুডলফ দেশান্তরী হবার পর আর কখনো ধোঁয়া দেখা যায়নি পোড়োকেল্লায়। তা কি করে বলা যায়? হয়তো উঠত, আমরা দেখিনি। ম্যাজিস্টার হারমডের দিকে তাকালো কলজ। কারণ এর আগে আমাদের কাছে টেলিস্কোপ ছিল না। তা তো বটেই, টেলিস্কোপ তো আজই নিয়ে এলো ফ্রিক। পরিষ্কার দেখা গেল গড়ের ভেতর, যা খালি চোখে এতদিন কেউ দেখেনি। বলা তো যায় না, হয়তো অনেক বছর ধরেই মানুষজন সেখানে আড্ডা গেড়ে বসে আছে। জোনাস তার কথার সমর্থন পাবার আশায় সবার দিকে তাকালো, কিন্তু অন্যদের অবস্থা তখন অন্যরকম। প্রত্যেকের গায়ের লোমই খাড়া হয়ে গেছে জোনাসের কথা শুনে। ভূতের আড্ডায় মানুষ, কার ঘাড়ে কটা মাথা? কুসংস্কারের ডিপো স্কুলমাস্টার ম্যাজিস্টার হারমড ধমকে উঠলেন জোনাসকে। বললেন, রাখো তোমার বাজে কথা। সম্ভব অসম্ভব বলে একটা কথা আছে না? ওখানে ঢুকবে মানুষ, আর ভূতের কেল্লায় কেনই বা যাবে শুনি? তাহলে আগুন জ্বালছে ওরা কারা? প্রশ্ন করলেন মাস্টার কলজ। কারা আবার? ওই তো সব ভূত প্রেত, দত্তিদানো, রাক্ষস খোকস, পিশাচ ডাইনি। গড়গড় করে বলে যেতে লাগলো হারমড। যারা সুযোগ পেলেই মানুষের ঘাড় মটকে দেয়, মরে গিয়েও যাদের আত্মা শান্তি পায়নি, সেসব অতৃপ্ত আত্মারা এসেছে পরলোক থেকে, নরক থেকে। অদৃশ্য লোকের সেই তারা কি রূপ ধরে এসে কেল্লা দখল করেছে তা কে জানে। ডাইনিরা যদি সুন্দরী মেয়ের সাজে কেল্লার আনাচে কানাচে ঘুরে বেড়ায়, তাহলেও অবাক হবার কিছুই থাকবে না। হারমডের কথা শুনে গায়ের লোম কাঁটা দিয়ে উঠল সকলের। বলে কি, ডাইনিরা মেয়ে সেজে ঘুরে বেড়ায়? কেউ কেউ আর চোখে তাকালো চিমনির দিকে, পেছনের লতা পাতা দিয়ে ঢাকা জানালাটার দিকে, যে পথে মালভূমির ওপর দিয়ে নজর চলে যায় কার্পেথিয়ান দুর্গের দিকে। জানালাটার নিচে একটু ফাঁকায় বসা ছিল এক চাষি। সরে এসে অন্যদের গা ঘেঁষে বসল সে। বলা তো যায় না, ওই জানলা দিয়েই যদি কোনো ডাইনি এসে উঁকি মারে হল ঘরে। আর পেতনিদের তো বিশ্বাসই নেই। ইয়া বড় বড় নখওয়ালা থাবা হয়তো গলিয়ে দেবে জানালার পথে। খ্যাক খ্যাক হেসে সবার পিলে চমকে দেবে। হলঘরটা হঠাৎ করেই যেন নীরব হয়ে গেল হারমডের কথায়। ওই কথার শব্দগুলোকে ভর করেই বুঝি ভুতুড়ে কেল্লার সেসব অশরীরী বাসিন্দারা নেমে এলো এতগুলো লোকের মাঝে। বাকরোধ করে দিল সবার। এই অবস্থায় নীরবতা ভেঙে জোনাস বলল, তা না হয় বুঝলাম, কিন্তু ওরা আগুন জ্বালবে কেন? মাগুর মাছের ঝোল না হলে বুঝি তাদের তৃপ্তি মেটে না? বড্ড বাজে বকো জোনাস, খ্যাঁক করে উঠল হারমড। টুকটাক করতে আগুন জ্বালতে হয় বই কি। টিকটিকির লেজ, চামচিকের চোখ, বাদুড়ের নখ, সাপের খোলস আর ব্যাঙের আঁচিল দিয়ে পাঁচন করতে হলে
চুলায় কড়াই বসিয়ে আগুন জ্বালতে হবে তো। এত কথার মধ্যে একটা কথাও যে বলেনি, সে হলো নিক ডেক। চুপচাপ শুনছিল। এইসব কাহিনীতে তার যে অবিশ্বাস তাও নয়, তবে অন্ধের মতো সব কিছু বিশ্বাস করে নেবার ছেলেও নয় ডিক। তার ভেতর একটা দুরন্ত স্বভাব আছে, সবকিছুই পরখ করে নিতে আগ্রহী। এখানে কাজ নিয়ে আসার পর থেকেই ওই ভুতুড়ে কেল্লার চমক লাগানো সব গল্প কথা শুনে আসছে। কেল্লার ইতিহাস, গঠন, বিশালতা ইত্যাদি সম্পর্কে শুনতে শুনতে তার তরুণ মনে একটা ইচ্ছা ক্রমেই দানা বেঁধে উঠছিল। গড়ের ভেতরে ঢুকে ঘুরে ফিরে দেখে আসতে হবে সবকিছু নিজের চোখে। কিন্তু তেমন একটা সুযোগ কখনো হয়ে ওঠেনি। নিক ডেকের এই ঔৎসুক্যের কথা গাঁয়ের অনেকেই জানে মিরিওটাও, আর তাতেই ওর ভয় বেশি। যা একরোখা লোক, একবার মুখ ফুটে বলে বসলেই হলো, আর রক্ষে নেই। যাবে তো ছাড়বে। কিন্তু তেমন লোক নিক ডেকও চুপচাপ বসে আছে। জঙ্গল পাহারাদার সে, তার চেয়ে সাহসী তো আর কেউ নেই এ গাঁয়ে। এক্ষেত্রে সাহস মানে দুঃসাহস। কার্পেথিয়ান দুর্গে যাওয়া যেতে পারে, কিন্তু ফিরে আসা যায় না। আর এই মুহূর্তে কিং ম্যাথিয়াসের হল ঘরে বসা সবাই ভাবছে, কে যাবে? আর ঠিক তখনই সশব্দে খুলে গেল সামনের দরজাটা। ভীষণ রকমে চমকে উঠল ঘরের সকলে। ভয়ে হাতুড়ি পেটার শব্দ হতে থাকলো সবার বুকে। কিন্তু না, সুন্দরী মেয়ের সাজে কোনো ডাইনি নয়, মুন্ডুহীন কোনো মামদ ভূতও নয়। দরজার পাল্লা ঠেলে সহাস্যে ভেতরে ঢুকলেন ডাক্তার পাটাক। ওষুধ আর চিকিৎসার গুণে বৃদ্ধ রোগীকে যথাশীঘ্র পরলোকে যাত্রা করিয়ে দিয়েই ছুটে এসেছেন সরাইখানার আড্ডাতে। ওহ, আপনি এলেন তাহলে? জোরে দম নিলেন মিস্টার কোলজ। ভেতরে ঢুকেই সবার সঙ্গে হাত মেলালেন ডাক্তার পাটাক। তারপর ঠাট্টা মেশানো স্বরে বললেন, কি নিয়ে এত গল্পগুজব চলছে? বেশ তো জমেছে মনে হচ্ছে। ওহো, বুঝেছি। সবার চেহারা দেখেই বোঝা যাচ্ছে ওই শয়তানের গড় সবার বুকের স্পন্দন থামিয়ে দিয়েছে। আহারে, গাঁয়ের কারোর মুখেই ওই এক কথা ছাড়া কোনো রা নেই। আরে মরজালা, শয়তানদের কি তামাক সিগারেট খেতে স্বাদ হয় না? হারমর তো দিন রাত পাইপ মুখে ধোঁয়া ছাড়ছে, আর গড় একটু ধোঁয়া ছাড়লেই যত বিপত্তি। তাছাড়া ভূতেরাই বা আগুন জ্বালবে না কেন? তাদের কি এই মে মাসে ঠান্ডায় একটু আগুন তাপাতে ইচ্ছে হয় না? পুরনো সব দালান কোঠায় থাকতে গেলে শয়তানদেরও ঠান্ডা লাগবে বই কি। ওদের কি রুটি খেতেও ইচ্ছে করে না? খিদে পায় না? রুটি সেঁকতে উনুন তো জ্বালতেই হবে। আর এদিকে
তাই দেখে সব গাঁয়ের ভয়ে দাঁত কপাটি লেগে গেছে। একবার শুরু হলে আর থামতে চান না ডাক্তার পাঠাক। তাছাড়া এসব বিষয় নিয়ে লোকজনদের খোঁচা দিয়ে কথা বলতে মজাই পান তিনি। আরও বললেন, কিন্তু কেউ কোনো শব্দও করল না। শেষ পর্যন্ত ডাক্তার পাঠাকের কথা তোড় কিছুটা থেমে এলে মাস্টার কোলজ বললেন, তোমার কথার অর্থ এই দাঁড়াচ্ছে, দুর্গটা নিয়ে ভাবনার কোনো অর্থ নেই। আমি সবসময়ই তাই বলে আসছি, প্রত্যয়ের সঙ্গে বললেন ডাক্তার। তুমি সব সময় এ কথাও বলো যে চ্যালেঞ্জ করলেই ওই ভাঙা গড়ে এক পাক ঘুরে আসতে পারো। ঘুরে আসতে পারি আমি? হঠাৎ যেন একটু হোঁচট খেলেন ডাক্তার। নিশ্চয়ই তুমি। ডাক্তারকে আর সুযোগ দিতে চাইলেন না পাঠশালার মাস্টার হার্মার্ড। এই কথা তো একবার নয়, কয়েকশো বারই বলেছ তুমি, বলনি? তা বলেছি, কিন্তু এখন এভাবে মনে করিয়ে দেবার কি দরকার? দরকার তো আছেই। মানে? আমরা চ্যালেঞ্জ করছি না, শুধু যেতে অনুরোধ করছি। মানে আমি মানে আপনারা সত্যি? হাতের জগটা কাউন্টারের উপর ঠকাস করে রেখে ফোঁস করে উঠল জোনাস। অমন ইয়ে কিসের ডাক্তার? এবার অনুরোধ না করে চ্যালেঞ্জই করছি আমি আপনাকে। তাহলে এই কথা, আমাকে চ্যালেঞ্জ করা হচ্ছে? হ্যাঁ, আপনাকে চ্যালেঞ্জ করাই হচ্ছে। এবার বলুন, সাহস আছে ওই ভুতুড়ে গড়ে যাবার? মাস্টার কোলজ জোনাসকে থামালেন। বললেন, জোনাস, ডাক্তারকে অযথা খেপাচ্ছ তুমি। আমরা সবাই জানি ডাক্তারের কথার নড়চড় হয় না। ও যা বলেছে তা সে পালন করবেই। এটা একটা কথা হলো মাস্টার? এমন গুরুতর বিষয় নিয়ে এভাবে কথা বলা ঠিক না। ওই কার্পেথিয়ান দুর্গে যাবার জন্য এভাবে চাপ দিচ্ছেন কেন? ফিরে আর আসতে পারবে না বলে? মুচকি হাসলেন মাস্টার কোলজ। আমি তো আপনাদের কথা কিছুই বুঝতে পারছি না। আপনারা তো আমার বন্ধু বান্ধবী। দীর্ঘদিন ধরে এক গাঁয়ে সুপ্রতিবেশী হয়ে বাস করছি। ডাক্তার পাঠাকের গলার স্বরে কাতর আকুতি। আমার অনুরোধ, এক্ষেত্রে যুক্তিপূর্ণ কথা বলুন। আমরা সবাই ভেবেচিন্তেই বলেছি ডাক্তার, বলল জোনাস। আমি বুঝতে পারছি না কি লাভ হবে ওখানে গিয়ে। হয়তো কোনো সাধু ফকির ওখানকার নিরিবিলিতে আস্তানা নিয়েছে, লোকচক্ষুর আড়ালে থেকে সাধন ভজন করছে। ও নিয়ে অত ভেবে কি লাভ আমাদের? কারো ক্ষতি তো করছে না ওরা। ডাক্তার উপস্থিত সকলকে ব্যাপারটা বোঝাতে চাইলেন। তোমার কথাই যদি ঠিক হয় তবে আর ভয় কিসের? ওরা তো তোমারও কোনো ক্ষতি করবে না, বরঞ্চ সুযোগ পেলে, ওই যে বলছিলে ঠান্ডা লাগতে পারে, তোমার ডাক্তারি বিদ্যাটা ফলানোর সুযোগ পাবে। খুব জুৎসই কথা বলেছে,
এমন ভাব করে পাইপে ঘন ঘন টান দিতে শুরু করল ম্যাজিস্টার হারমাড। তেমন ডাক্তার আমি নই যে না ডাকলেও যাব। দক্ষিণা পাবে না এই ভয়েই তো। হাতের গ্লাসটা সজোরে টেবিলে রেখে বললেন মাস্টার কোলজ, যাও, গেলেই পাবে পয়সা, একদম মোটা দক্ষিণা। দেবে কে শুনি? এই ধরো আমি বা আমরা সবাই মিলে। মাস্টার কোলজের কথায় সবাই একসঙ্গে সায় দিয়ে উঠল। ওদিকে ডাক্তার পাঠাকের চেহারা তখন পাল্টে গেছে। চাপাবাজ পাঠাক এবার ধরা পড়ে গেছেন সবার কাছে। মুখে যতই আওয়াজ করুন না কেন, ভেতরে ভেতরে যে তিনিও আর সবার মতোই ভূতের ভয়ে কাঁপেন, তা আর ঢাকা রইল না। গাঁয়ের প্রচলিত এসব কাহিনী আর ভূতের কথা নিয়ে এতদিন অনেক হাসি ঠাট্টাই করেছেন ডাক্তার সাহেব। আজ সুযোগ পেয়েছে সবাই। স্কুলমাস্টার ম্যাজিস্টার হারমাড বলল, পাঠাক, তুমি তো সাহসী পুরুষ, ভূতে বিশ্বাস নেই তোমার, তাহলে অত ভয় ভাবনা কেন? ওসবের কোনো অস্তিত্ব থাকলে তো ভয়ের কথা। হারমাডের কথা উড়িয়ে দিতে চাইলেন পাঠাক। ব্রাভো, এই তো আমরা চাই। তাহলে নির্ভয়ে দ্বিধাহীন চিত্তে চলে যাও দুর্গে, গিয়ে দেখবে আমাদেরই মতো কেউ মাগুর মাছের ঝোল রান্না করছে আর ঠান্ডা তাড়াতে আগুন পোহাচ্ছে। তা তো বটেই, গিয়ে হয়তো তাই দেখব। কিন্তু একটা কথা, ফিরতে যদি আমার দেরি হয়ে যায়, ওরা যদি আমাকে ছাড়তে না চায়, আমরা ভাববো আপনি মহা সুখে আছেন, খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি চালিয়ে যাচ্ছেন দিবানিশি। বলতে বলতে ডাক্তারের দিকে চেয়ে মুচকি হাসল জোনাস। গাঁয়ে এ সময় যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, ডাক্তার জানতে চাইলেন। তেমন সম্ভাবনা নেই, বললেন কোলজ। স্বাস্থ্য সবারই ভালো আছে। যাকে পরপারে পাঠাবার দরকার ছিল, তাকে তো আজই পাঠিয়ে দেবার কাজ সেরে ফেলেছ। চড়া গলায় জোনাস বলল, ওসব টালবাহানা রাখুন ডাক্তার পাঠাক, সোজা কথাই বলুন, যাবেন কি না? একই স্বরে জবাব দিলেন ডাক্তার পাঠাক। বললেই হলো, আমি যাব না। অযথা যাবার কোনো মানে হয়? ভয়ের জন্য বলছি তা নয়, ভূত প্রেতকে আমি তোয়াক্কা করি না। তাই বলে ওই ভাঙা চিমনি থেকে ধোঁয়া উঠল আর অমনি ছুটতে হবে? লোকে শুনলে বলবে কি? লোকের হাসির খোরাক আমি হতে পারবো না। কিন্তু আমি যাব। সবাইকে অবাক করে দিয়ে চুপচাপ বসে থাকা নিক ডেক কথা বলে উঠল। চমকে উঠলেন তার ভাবী শ্বশুর মাস্টার কোলজ। বিস্ময় ভরা কণ্ঠে বললেন, তুমি যাবে? হ্যাঁ, আমিই যাব, তবে আমার একটা শর্ত আছে। ডাক্তার পাঠাককে আমার সঙ্গে যেতে হবে। ডাক্তার পাঠাক যেন আবার জাঁতাকলে পড়লেন। আমি আমি মানে আমি মানে আমাকে আবার জড়ানো কেন?
তুমি যেতে চাও, ভালো কথা, যাও। প্রাসাদগড়ের খোলা হাওয়া খেয়ে মনটাকে চাঙা করে এসো। কিন্তু কথা হলো, যাবার পথটা পাবে কোথায় তুমি? যাবার ইচ্ছে যখন করেছি, যাবই। পথ থাকা না থাকায় আটকে থাকবে না। আপনিও যাচ্ছেন আমার সঙ্গে। অবিচল শোনালো নিকের কণ্ঠস্বর। আমি আমি যাব এমন কথা তো বলিনি। অসংখ্যবার বলেছেন ডাক্তার। অন্য সবার মুখের দিকে তাকায় জোনাস। জোনাসের কথার প্রতিধ্বনি করে চেঁচিয়ে ওঠে সবাই। হ্যাঁ, বলেছেন, আপনি বলেছেন। মহাবিপদে পড়ে গেলেন ডাক্তার। বড়াই করে বলেছেন বটে, কিন্তু ফাঁদে আটকা পড়তে হবে তা কে জানতো? এখন তো মান সম্মানের প্রশ্ন, পেছনে হটারও পথ নেই। লোকের কাছে মুখই যখন আর দেখানো যাবে না, তবে বেঁচে থেকেই বা কি লাভ? যা থাকে কপালে, মান রক্ষার্থে যেতেই হবে। বললেন, ঠিক আছে, সবার যখন ইচ্ছে, যাব আমি। ব্রাভো, ব্রাভো! খুশিতে সবাই চিৎকার করে উঠল। তা রওনা হতে হবে কখন? এই মুহূর্তেই। ভোরে রওনা হব আমরা, গম্ভীর গলায় বলল নিক। নিক ডেকের গম্ভীর স্বরের সঙ্গে সঙ্গেই আশ্চর্য এক নীরবতা নেমে এলো হলঘরে। কারো মুখেই আর কথা ফুটল না। এতক্ষণ যে কথা নিয়ে এত হইহট্টগোল, তা ফয়সালা হয়ে যাওয়াতে আর যেন কোনো কথা থাকলো না কারোরই। সবাই ভাবছে কাল ভোরেই রওনা হবে ওরা দুজন কার্পেথিয়ান দুর্গের দিকে। সেখান থেকে কোনো লোকই আর ফিরে আসে না বলে তাদের বিশ্বাস। কিন্তু ওদের জন্যে এর চেয়েও আরও বেশি চমক অপেক্ষা করছিল। সমস্ত নীরবতা খান খান করে দিয়ে একটা গুরু গম্ভীর কণ্ঠস্বর এসে আছড়ে পড়ল হলঘরে। অত্যন্ত স্পষ্ট এবং মন্থর গতিতে উচ্চারিত হলো সে কণ্ঠস্বর থেকে। নিকোলাস ডেক, আগামীকাল দুর্গে যাওয়ার চিন্তা পরিত্যাগ করো। তুমি যাবে না, সর্বনাশের দিকে পা বাড়াবে না। অদৃশ্য লোক থেকে ভেসে আসা কণ্ঠস্বর শুনে গা ছমছম করে উঠল সবার। এ কি হুমকি, না সাবধান বাণী? কিন্তু কে, কার এই কণ্ঠস্বর? ভয়ে একেবারে কাঠ হয়ে গেল সবাই। আতঙ্কগ্রস্ত হয়ে কেউ কেউ সামান্য নড়তেও আর সাহস পাচ্ছে না। যেন সবার সামনে দাঁড়িয়েই বলে গেল কোনো অশরীরী কণ্ঠ, কি অদ্ভুত যান্ত্রিক আর নিরুত্তাপ। কিন্তু ওতে সাহস হারাবার পাত্র নয় নিক। কথাগুলো বলেছে কেউ ঘরের ভেতর থেকেই, সুতরাং মুহূর্ত মাত্র সময় নষ্ট না করে এক লাফে দেয়ালের গা ঘেঁষে দাঁড় করানো আলমারিটার কাছে চলে গেল। আলমারির দুপাশ দেখে এক টানে খুলে ফেলল পাল্লা দুটো। কিন্তু না, কাউকেই দেখতে পেল না নিক। ছুটে গিয়ে
জানালা দিয়ে বাইরে উকি দিল। তারপর এক টানে দরজার পাল্লাটা টেনে লাফিয়ে নামলো বাইরে। এদিক ওদিক দেখে নিয়ে বড় রাস্তা ধরে ছুটে গেল অনেকটা পথ, কিন্তু কারোই দেখা পাওয়া গেল না। এদিকে কিং ম্যাথিয়াসের হল ঘরে বসে থাকা আতঙ্কগ্রস্ত লোকগুলো একে একে প্রায় দম বন্ধ করে ভয়ে কাঁপতে কাঁপতে যার যার বাড়ির পথে পা বাড়ালো। সবাই চলে যেতে সামনের দরজায় ডবল তালা লাগিয়ে ভেতরে কাঁপতে থাকলো জোনাস। নিস্তব্ধতা নেমে এলো বার্স্ট গ্রামের ঘরে ঘরে। রাতে আর কেউ বাড়ি থেকে বের হলো না। ভালো করে দরজা আটকে চুপচাপ জেগে জেগে রাত কাটালো সবাই। আর বুঝি নিস্তার নেই কারো। শয়তান নিজেই নেমে এসে সাবধান করেছে নিককে। এরপর সবার ঘাড় মটকাবে।